ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জোরদার, রাতে ভয়াবহ অভিযানের ইঙ্গিত। হরমুজ প্রণালীতে ওয়াশিংটন তেল আবিবের প্রবেশ নিষেধ, বলছে তেহরান। জ্বালানি তেলের দাম বাড়ার আতঙ্কে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়, অনেক জায়গায় বিক্রি বন্ধ। রেশনিং নিয়ে ভোক্তার মিশ্র প্রতিক্রিয়া। রেগুলার অফিস গোয়িং পারসন, এই জন্যই তেল নিতে আসা। গতকাল থেকে ঘুরে পাচ্ছি না। দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির মন্ত্রী এমপিদের প্রশিক্ষণ কর্মশালা। সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ছুটির দিনে জমজমাট ঈদ কেনাকাটা, পছন্দের পোশাক কিনতে মার্কেট বিপণী বিতানে উপচে পড়া ভিড়, বাড়তি দামের অভিযোগ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। ইরানে আরও বড় আকারে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ইতিহাসে বৃহত্তম বোমা বর্ষণ হবে আজ রাতে। এদিকে তেহরানের সঙ্গে সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এমন পরিস্থিতিতে অঞ্চল জুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। ইরানের ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় বোমা বর্ষণ কর্মসূচি পরিচালিত হবে আজ, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকেই লক্ষ্যবস্তু করা হবে। এদিকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলকে প্রায় $151.8 মিলিয়ন গোলা বারুদ ও সামরিক সহায়তা দেওয়ার জরুরি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জর্ডানের কাছে $280 মিলিয়ন রাডার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির কথাও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইরানের সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের মিত্রদের মধ্যে অস্ত্রের চাহিদা বেড়েছে। এ পরিস্থিতিতে অস্ত্র উৎপাদন দ্রুত বাড়াতে প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান প্রথমবার সৌদি আরবের একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা চালালেও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ভূপাতিত করে। একইভাবে সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। অন্যদিকে তেহরানের মেহেরবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যদিও ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়ছে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এদিকে জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করা হলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিষেধাজ্ঞার মধ্যেই রাখছে ইরান, এমন ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধি সম্পর্কে প্রথমবারের মতো তথ্য দিচ্ছে রাশিয়া, যদিও এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে মার্কিন দফতরও। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সংকটের খবর ছড়িয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশে। এতে বিভিন্ন পেট্রোল পাম্পে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় দেখা যাচ্ছে। অনেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করছেন। এতে পেট্রোল, অকটেন ও ডিজেলের চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ। অতিরিক্ত চাপ সামাল দিতে কোথাও কোথাও সাময়িকভাবে জ্বালানি বিক্রি বন্ধ রাখতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার গাড়ির ধরন অনুযায়ী তেল কেনার সীমা নির্ধারণ করেছে এবং আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছে। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। দাঁড়ায় আছি প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়ায় আছি। এখন এটা সবারই নিতে হবে, আসলে এটা মেনে নিতে হবে, কারণ এটা গ্লোবাল সিচুয়েশন। এখন নিচ্ছি। কিন্তু অনেক মানুষ আছে যে এই হুন্ডার উপরে নির্ভর করে চলে, নিজের সংসার চালায়, আরো 2-4 জনের সংসারও চালায়। তাদের জন্য তো এটা একটা সমস্যা হয়ে দাঁড়ালো বিষয়টা। আমি মনে করি ইরাক ইরান যুদ্ধ থেকে আমাদের সমস্যা বেশি। দেখা যাচ্ছে অনেকে, আমি শুনলাম তেল ভরে নিয়ে আবার বাসায় বোতলজাত করতেছে তেল।
করে আবার এসে ধরেন তেল নিচ্ছে। সো আমাদের জন্যই আসলে এই সমস্যা। এটা সরকারিভাবে একটা সমাধান করতে হবে। বিশ্ববাজারে যেহেতু তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে, আমাদের তো আর ব্যক্তিগতভাবে এটা সম্ভব না। এটা বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছেন ওনাদেরকে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে আরো জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, রাজধানীর পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? ফারজানা, আমি যদি রাজধানীর তেল পাম্পের কথা বলি, সেটা মানে এক কথাই বলতে গেলে ভয়াবহ। কারণ একসময় আপনি জানেন যে রাজধানীবাসী একসময় পানির জন্য হাহাকার ছিল, কিন্তু এখন যে আসলে তেলের জন্য যে হাহাকার, সেটি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে যেই যারা তেল নিতে আসছেন। তো এই মুহূর্তে আসলে আমরা একজনের সাথে কথা বলতে চাই, এক গ্রাহক এইমাত্র তিনি তেল নিলেন। আসলে তেল নামে সোনার হরিণ, সেই হরিণটি পেলেন, তার অনুভূতিটা আসলে জানতে চাচ্ছি। আপনি তো তেল পেয়েছেন, এখন দীর্ঘ অপেক্ষার পরে তেল পেয়েছেন, কতক্ষণ অপেক্ষার পরে তেল পেলেন, কেমন লাগছে? প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আর সেই অনলাইন সড়ক থেকে লাইন, সেই দীর্ঘ লাইন অবসান ঘটিয়ে আর কি তেল নিতে পারতেছি, এটা একটা খুশির বিষয়। আর তেলটা আরেকটু বেশি পাইলে ভালো হইতো, যেহেতু 2 লিটার করে দিচ্ছে, সেই জন্য আবার এটা তো আসলে তারা যে তিনি যেমনটি বলছিলেন যে সরকার যে তেল নেওয়ার যে পরিমাণ নির্ধারণ করে দিয়েছে সেটি আসলে যথেষ্ট নয়। কারণ ফারজানা, আপনি জানেন যে রাজধানী ঢাকা শহরে যে অনেকে আছে তারা রাইড শেয়ারিংয়ের মাধ্যমে আসলে জীবিকা নির্বাহ করেন, এবং এদের সংখ্যা কিন্তু কম নয়, কিন্তু তাদের আসলে 240 টাকার যে তেল, এটি যথেষ্ট নয়। এবং তারা বলছে যে এটি সামনে ঈদ, আসলে পরিবার পরিজন নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে মোটরসাইকেলের যদি আমরা কাউন্টার বলি, এখান থেকে 4টা কাউন্টারের মাধ্যমে আসলে মোটরসাইকেলের তেল দেওয়া হচ্ছে, এবং প্রাইভেট কারের জন্য কিন্তু 4টি কাউন্টার রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিশেষ করে মোটরসাইকেলের যারা চালক রয়েছেন তাদের অপেক্ষা আসলে 1-1.5 ঘন্টা, এবং যারা প্রাইভেট কারের চালক রয়েছেন তারা কিন্তু 3 ঘন্টা পর্যন্ত আসলে ওয়েট করছেন। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি মাটিকাটা রোডের কালশী সুমাত্রা ফিলিং স্টেশনে। এখানে দেখেন যে প্রচুর গাড়ির সারি, অন্তত 2.5 কিলোমিটার গাড়ির সারি রয়েছে। তো এই যে এখানে 2.5 কিলোমিটার গাড়ির সারি রয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি ইউসিবি যে চত্বর, সেই চত্বরের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের থেকে আসলে এই সিরিয়ালটা রয়েছে। সিরিয়ালটা কিন্তু ক্রমেই বাড়ছে। ফারজানা, আসলে মানুষ যেটি বলছিল যে সরকারের কাছে আসলে তারা সরকার বাহাদুরকে তারা বলতে চাচ্ছেন যে যেহেতু দেশে তেলের ক্রাইসিস নেই, সংকট নেই, সেক্ষেত্রে হরমুজ প্রণালী আসলে ইরানের বিপ্লবী গার্ড, তারা কিন্তু শুধুমাত্র ইসরায়েল, ইউরোপ এবং আমেরিকার যেই তেলবাহী ট্যাঙ্কার আছে সেই ট্যাঙ্কারে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আলটিমেটলি যে বাংলাদেশ সহ অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর জন্য আসলে নিষেধাজ্ঞা নাই। সেক্ষেত্রে পর্যাপ্ত দেশে তেলের মজুদ রয়েছে, তেলের কোনো ক্রাইসিস নাই বলে আমাদেরকে জানানো হয়েছে পেট্রো বাংলা থেকে। তো ফারজানা, আমার কাছে এই ছিল রাজধানীর পেট্রোল পাম্পের সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। পেট্রোল পাম্পের আরও চিত্র জানাতে এবার চট্টগ্রাম থেকে সহকর্মী সুমন কুমার দে এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলহাজ হোসেন। শুরুতে যাচ্ছি সুমনের কাছে। সুমন, পাম্পগুলোতে ভিড় কেমন দেখছেন? চাহিদার তুলনায় পাম্পের সক্ষমতা কেমন? চট্টগ্রাম নগরের চট্টগ্রামের যে ফিলিং স্টেশন রয়েছে সেই স্টেশন গুলাতে কিন্তু তবে আমি যে রয়েছি তারা কিন্তু মোটর সাইকেল যারা রয়েছে, মোটর সাইকেলে 2 লিটার এবং প্রাইভেট কার, মাইক্রো, ছোট খাটো যে যানবাহন রয়েছে সেগুলাতে কিন্তু তারা 10 লিটার করে জ্বালানি তেল দিচ্ছেন। তবে আমরা এখানে যারা পেট্রোল পাম্পের মালিক রয়েছে
তাদের সাথে কথা বলেছি। আসলে তারা বলছেন এখন পর্যন্ত কোনো ধরনের জ্বালানি তেলের সংকট কিন্তু তারা পাচ্ছেন না। তারপরে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা ফার্মগুলাতে ভিড় করছেন যে অতিরিক্ত তেল নেওয়ার জন্য। আমরা দেখেছি অনেকেই কিন্তু বাইকে তেল নেওয়ার পর দূরে আবার এসে আবার তেল নিচ্ছেন, অর্থাৎ যে তেলের যে গুজব যে ছড়িয়ে তারা বলছেন আসলে যে তেলের কোনো সংকট তারপরে কিন্তু সাধারণ যে গাড়ি চালক রয়েছে তারা তেল সংগ্রহ করার জন্য যে উচ্চপড়া বিল সেটা আমরা লক্ষ্য করেছি। আমরা এখন চলে যাব আমাদের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আলহাজ সুলতানের কাছে, সেখানকার বিস্তারিত তথ্য আমরা জানবো। আলহাজ। সকাল থেকে আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন পাম্পগুলোতে ঘুরে দেখেছি যে যেসব পাম্পগুলোতে বন্ধ, বেশিরভাগই পাম্পই কিন্তু বন্ধ রয়েছে এবং কিছু সংখ্যক পাম্প কিন্তু খোলা রেখেছেন এবং যেসব পাম্প যে খোলা রয়েছে সেসব পাম্পে কিন্তু দীর্ঘ যে যানবাহনের যে লম্বা লাইন রয়েছে এবং তারা ঠিক মতন তেল না পাওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন। আমি একাধিক পাম্প মালিকদের সাথে আমি কথা বলেছি, তারা বিষয়টিগুলো জানিয়েছেন যে পাম্পে তেল না থাকার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এবং কিনাগাল তেল আসবে এটাও কিন্তু তারা বলতে পারছেন না। আমি একাধিক তেল নিতে আসা যে গ্রাহক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে যে একটা সিন্ডিকেটের কারণেই কিন্তু এই তেল ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু একটা মজুত করে রেখেছে, যার কারণে কিন্তু পাম্পগুলোতে তেল নেই। উপজেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি, জানতে পেরেছি যে যে বিষয়গুলো জানিয়েছেন যে যেসব পাম্পগুলো রয়েছে তা তেল থাকা সত্ত্বেও যারা তেল দিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে তেল পাম্পের সর্বশেষ খবর। ধন্যবাদ সহকর্মী সুমন কুমার দে এবং আলহাজ হোসেন আমাদের সর্বশেষ সংবাদে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ। ২০০৭ সালের এই দিনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গ্রেফতার করে। গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন চালানো হয়, যার ফলে তার মেরুদণ্ডের দুটি হাড় ভেঙে যায়। প্রায় ১৮ মাস কারাবাসের পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর তিনি বিভিন্ন মামলায় জামিনে মুক্তি পান এবং চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। জাতির প্রত্যাশা পূরণে সংসদকে শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আর এজন্য সংসদ সদস্যরা কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় সংসদ সদস্যদের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ কর্মশালা থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নতুন সংসদ সদস্যরা এই প্রশিক্ষণের মাধ্যমে দেশে প্রত্যাশা পূরণে সক্ষম হবেন বলেও জানান সালাউদ্দিন। বলেন, সংসদ নিয়ে অতীতের বিরূপ সংস্কৃতি থেকে বেরিয়ে এবার জনকল্যাণমুখী সংসদ পাবে জনগণ। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করে এখানে রুলস অফ প্রসিডিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ পদ্ধতি পার্লামেন্টারি এগুলো যাতে আমরা শিখি সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। এ বিষয়ে আরো জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, প্রশিক্ষণ কর্মশালার সর্বশেষ চিত্র জানাবেন। জি ধন্যবাদ। আপনি জানেন যে আমি এখন আছি গুলশানের চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখানে। এখানে সকাল থেকেই আমি কিন্তু এখানে অবস্থান করছি। এখানে কিন্তু সকাল 10টা নাগাদ এবং সেটি বলতে পারি যে 10টার আগেই যারা সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে প্রশিক্ষণে
জন্য কিন্তু এখানে এসেছেন। এবং এই সংসদ সদস্যদের আপনি জানেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 2/3 সংসদ সদস্যরা নবীন, এবং এই প্রথমই তারা সংসদ অধিবেশনে যাচ্ছেন। আগামী 12 তারিখে এই সংসদ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং গতদিন কিন্তু বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু যে প্রশিক্ষণ কর্মশালাটি সেটি কিন্তু উদ্বোধন করেছেন। আজকে এই কর্মশালাটির দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কিন্তু ঢাকা, ফরিদপুর এবং ময়মনসিংহের যে সংসদ সদস্যরা রয়েছেন ওনারা কিন্তু এই কর্মশালায় অংশ নিয়েছিলেন। এবং এই প্রশিক্ষণ কর্মশালায় যেই সংসদ সদস্যরা রয়েছেন, নবীন সংসদ সদস্যদের, তাদেরকে তাদের এই সংসদে জনবান্ধব এবং জনগণের প্রত্যাশা পূরণে কি কি বিষয়ে ওনারা এই সংসদে কথা বলবেন এবং সংসদের যেই নিয়ম নীতি রয়েছে এবং সেটি বিষয় নিয়ে কিন্তু কথা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার মাঝামাঝি সময় আমরা দেখতে পেয়েছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি সাংবাদিকদের জানিয়েছেন এই সংসদে জনপ্রত্যাশা পূরণে এই সংসদ সদস্যরা কাজ করবেন। এবং এই সংসদের যে গত কয়েকটি সংসদ আপনারা দেখতে পেয়েছেন যে বিরূপ এবং বাজে যে সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জনকল্যাণমূলক সংসদ পাবে এই জনগণ, সেটি কিন্তু প্রত্যাশা করছেন। এবং নবীন যে সংসদ সদস্যরা ওনারাও প্রত্যাশা করছেন এই প্রশিক্ষণের মাধ্যমে যে জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং জনকল্যাণমুখী যেই তথ্যগুলো আছে, যে বক্তব্যগুলো আছে এবং সেই বিষয়েই কিন্তু বক্তব্য রাখা হবে। আজকে ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুরের প্রথম সেশনে সকাল 10টা থেকে ঠিক দুপুর 12:30 পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। এবং এই প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ সহ যেই যারা ওনারা এই নবীন সংসদ সদস্যদের এবং যারা সংসদ সদস্যরা এখানে উপস্থিত ছিলেন তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে গুলশানে, সে গুলশান থেকে সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। ছুটির দিনে জমে উঠেছে ঈদ কেনাকাটা। সকালের চেয়ে বিকেলের দিকে ক্রেতার সমাগম বাড়ে। চাহিদার কথা মাথায় রেখে নানা রকম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ইতিমধ্যে রোজার অর্ধেক পার হয়েছে। সাধারণত এই সময়ে ঈদের কেনাকাটার ধুম লেগে যায়। শহরের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। পছন্দের জিনিসপত্র কিনতে মার্কেট থেকে মার্কেটে ছুটছেন বিভিন্ন বয়সী মানুষ। ঈদ কেনাকাটার আরো খবর জানতে চলে যাচ্ছি সিরাজগঞ্জে। সেখানে আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আজ মার্কেটে ভিড় কেমন দেখছেন? কোন ধরনের পোশাকের প্রতি ক্রেতার আগ্রহ বেশি? ধন্যবাদ ফারজানা। আপনি যেমনটি বলছিলেন যে ঈদুল ফিতরকে সামনে রেখে কিন্তু সিরাজগঞ্জে বিভিন্ন বিপণী বিতান এবং মার্কেটগুলোতে কিন্তু ভিড় হচ্ছে ক্রেতারা। সেই সাথে কিন্তু যেহেতু শিশু এবং কসমেটিক্স এর দোকানগুলোতে এবং জুতোর দোকানগুলোতে কিন্তু অনেকটা ভিড় দেখা দিয়েছে। ক্রেতারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা ক্রয় করার জন্য এসেছে এবং এই মার্কেটগুলোতে কিন্তু তারা কিন্তু বিক্রেতারা বলছে যে তাদের পর্যাপ্ত পরিমাণ নতুন নতুন কালেকশন রয়েছে, তারা কিন্তু বিক্রি করছেন এবং সেই সাথে কিন্তু ক্রেতারা কিন্তু গতবারের চেয়ে কিন্তু একটু দাম বেশি নিচ্ছে বলে তারা কিন্তু অভিযোগ করছে। এই সিরাজগঞ্জের বিভিন্ন আমরা মার্কেট ঘুরে দেখেছি যে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু এসে কিন্তু তারা ক্রয় করছে। তাদের পরিবার পরিজনের জন্য কিন্তু তারা ক্রেতারা কিন্তু তাদের পছন্দের পণ্য ক্রয় করছেন। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আসলে কেমন দেখছেন মার্কেটের দাম কেমন এবং কেমন কেনা করছেন? আসসালামু আলাইকুম। মার্কেটে গত বছরের কালেকশন অনেক ভালো, কিন্তু কেনা বেচা অনেক ভালো, কিন্তু দামটা একটু প্রাইসটা অনেক বেশি। এবছর যে প্রাইসটা আমাদের সামর্থ্য, যে মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যেও নাই, তারপরেও কেনাকাটা করতে হয়। ছেলে সন্তান আছে, বাচ্চারা আছে, ফ্যামিলি আছে, কিনতে হয়, কিনতে হবে, এর ভিতর থেকেই সামলায় নিতে হবে। এই
জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে ঈদকে সামনে রেখে কিন্তু যত যত ঘনিয়ে আসে তারা কিন্তু ভিড় বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এই ছিল সিরাজগঞ্জের ঈদ মার্কেট থেকে সর্বশেষ। ফারজানা। সোহেল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর টিকিট কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও জ্বালানি তেলের সম্ভাব্য সংকটে অধিকাংশ কাউন্টারেই বন্ধ রয়েছে টিকিট বিক্রয় কার্যক্রম। কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের সঙ্গে ঝামেলা এড়াতে এমন পন্থা অবলম্বন করা হয়েছে। বাস চালকদের দাবি, প্রয়োজনের তুলনায় কম জ্বালানি পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তেলের সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় বিক্রয় কার্যক্রম চালু করবেন বলেও দাবি তাদের। ভয়ে কেউ অগ্রিম টিকিট দিচ্ছে না, এখনই তেল দিচ্ছে না। যেমন আমরা প্রায় মোটামুটি 20-22টি রেগুলার ছাড়ি। তেল নিয়ে কোনো গাফিলতি করে তাহলে মনে করেন যাই কিছু মানুষ ঈদে মুখী ঘরে ফিরবে, তারা ফিরতে পারবে না। 220 লিটার দিছে, 220 লিটার দিছে। কিছু কিছু যেগুলি শর্ট রুট আছে এগুলি হয়তো মেকআপ হবে, কিন্তু যেগুলি রংপুর, দিনাজপুর আরো দূরে যারা যায় তারা 220 লিটার দিয়ে কি হবে? কারণ এই গাড়িটা গেলে আবার তো তাকে আসতে হবে পরবর্তী দিনের প্যাসেঞ্জার নেওয়ার জন্য। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন 200 থেকে শুরু করে সর্বোচ্চ 2000 টাকার টিকিটে খেলা দেখতে পারবেন দর্শক। আসন্ন সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইতোমধ্যেই মিরপুরে তাদের অনুশীলন শুরু করেছে। সিরিজের প্রথম ওয়ানডে আগামী 11ই মার্চ ও পরের দুটি ম্যাচ হবে 13 এবং 15ই মার্চ। সবকটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুপুর 2:15টায়। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জোরদার, রাতে ভয়াবহ অভিযানের ইঙ্গিত। হরমুজ প্রণালীতে ওয়াশিংটন তেল আবিবে প্রবেশ নিষেধ, বলছে তেহরান। জ্বালানি তেলের দাম বাড়ার আতঙ্কে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়, অনেক জায়গায় বিক্রি বন্ধ। রেশনিং নিয়ে ভোক্তার মিশ্র প্রতিক্রিয়া। দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির মন্ত্রী এমপিদের প্রশিক্ষণ কর্মশালা। সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ছুটির দিনে জমজমাট ঈদ কেনাকাটা, পছন্দের পোশাক কিনতে মার্কেট বিপণী বিতানে উপচে পড়া ভিড়, বাড়তি দামের অভিযোগ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।